এখন থেকে আর ভরে করা যাবে না, বাড়ির পিছের ঝোপের আড়ালে করতে হবে। রাত হলেই তোরা চলে আসবি, আর হ্যাঁ, সাথে একটা মাদুর আনিস, আসলে সুবিধা হবে। সেদিন ঝোপের আড়ালে যা হলো তা কোনোদিন ভোলা যাবে না। মায়ের সাথে মামার বাড়ি যেতে অন্য দিনের মতো বেরোলো বিল্টু। মামার বাড়ির নাম শুনলেই বিল্টুর মন কেমন যেন করতে শুরু করে। এরকম আগে ছিল না, কিন্তু দিদা শয্যাশায়ী হওয়ার পর থেকে একটা মেয়ে দিদার দেখাশোনা করতে এসেছে। তার নাম ডলি। দেখতেও মোটামুটি, কিন্তু চাল চলন অসাধারণ। গায়ের চাপা রং হলে বিশেষ কিছু আছে মেয়েটার মধ্যে। মামার বাড়ি যেতে 3টে টোটো বদলাতে হয়, সাথে 2টো ট্রেন। আজকে তার ওপর মাসি আসবে, সাথে বাবানও। সকালে বেরিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দুপুর হয়ে গেল। গিয়ে দিদাকে প্রণাম করতেই পাশে দেখলো বসে আছে ডলি। ডলি ওই কয়েকদিন বিল্টুকে দেখে আর চোখে। দুপুরের খাওয়া শেষে ওপরে বসে আছি আর নিচে মায়েরা, বাবান পাশে ঘুমাচ্ছে। বিল্টু বসে আছে ফোনটা নিয়ে বারান্দায়। হঠাৎ নিচে গলার আওয়াজ পেয়ে বিল্টু বারান্দা দিয়ে নিচে ঝুঁকে দেখলো সবাই চেঁচামেচি করছে। বিল্টু নিচে গিয়ে দেখলো দিদা খাট থেকে নামতে গিয়ে পড়ে গেছেন। মা আর মাসি তখনই দিদাকে নিয়ে চলে গেলেন হাসপাতালে। বাড়িতে বিল্টু আর ডলি একা রইল। ওপরে বাবান ঘুমাচ্ছে। ডলি সব সেরে স্নান করতে গেল, আর বিল্টু ওপরে ডলিকে বলল, আমি ওপরে যাচ্ছি, কিন্তু মাঝ সিঁড়ি অবধি উঠে আবার নেমে এলো। বাড়ির পিছন দিকে পাত কুয়ার পারে ডলি বসে স্নান করছিল। বিল্টু তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে অস্বস্তিতে পড়তে হচ্ছিল ওকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ডলির দিকে এগিয়ে ডলির পাশে দাঁড়াল। ডলি চমকে উঠে বিল্টুর দিকে দেখল। এমন অবস্থায় ডলি কি করবে বুঝে উঠতে না পেরে নিজেকে গুছিয়ে নিল আর বলল, দাদাবাবু, আপনি এখানে কি করছেন? বিল্টু বলল, বেশি চেয়ামেচি করিস না বুঝলি, এখানে এসে চুপচাপ বসে পড়। বিল্টুর কথা শুনে ডলি এসে বসলো। বিল্টু বলল, আমি যা বলবো তুই তাই করবি। কোনো উপায় না পেয়ে ডলি বিল্টুর কথা মেনে নিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ গল্প করে বিল্টু ক্লান্ত হয়ে পড়ল। বিল্টু ডলিকে বলল, কাউকে বলবি না, আজ থেকে যখন মনে হবে তখন গল্প করতে আসবো, কি মনে থাকবে তো? ডলি বেশ মাথা নেড়ে বলল, হ্যাঁ বিল্টু বাবু। তারপর বিল্টু ওপরে উঠে এলো। ফোনের ভিডিওটা কেমন হয়েছে দেখতে যেতেই মা ফোন করলো। মা বলল, শোন বাবা, তোর দিদাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তো আমি আর তোর মাসি আজ রাতটা এখানেই থাকবো। তুই বাবানকে একটু সামলে রাখিস, আর ডলিকে বলিস রান্না করে দেবে। কথাগুলো শুনে বিল্টুর মন আনন্দে ভরে উঠল। আচ্ছা মা, তোমরা সাবধানে থেকো বলে ফোনটা কেটে দিল। একটু শুয়ে থেকে দুপুরের কথাটা মনে পড়তে শুরু করলো। বাবানের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘুমাচ্ছে। সে আস্তে আস্তে নিচে নেমে এলো। নিচে ঠাকুমার ঘরের পাশেই একটা চৌকিতে শুয়ে থাকে ডলি। বাবান ডলির বিছানার পাশে এসে দাঁড়াল। ডলি তখন একখানা ম্যাক্সি পরে ঘুমাচ্ছিল। ওকে দেখে বিল্টুর মনে অদ্ভুত টান লাগলো, নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘন্টাখানেক পর বিল্টু আবার ওপরে গিয়ে দেখলো বাবান তখনও ঘুমাচ্ছে। অবশ্য ডলি সেরকম আওয়াজ করতে গিয়েও করেনি। বিল্টু এবার ভাইয়ের পাশে শুয়ে পড়ল। বিকেলের ঘটনার পর বিল্টু কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। পাশে বাবান শুয়েছিল, কিন্তু এখন আর নেই। জামাটা গলিয়ে নিচে নেমে বিল্টু দেখলো বাবান বাইরের চৌকিতে বসে আছে। বাবানকে দেখে বিল্টু জিজ্ঞেস করলো, কিরে, এখানে বসে কি করছিস, ভিতরে চল। বাবান বলল, না গো, মা তো নিচের ফোনে ফোন করে বলল যে নিমাইদা আসবে ও বাড়ি থেকে নিয়ে যেতে। নিমাইদা বাবানদের বাড়ি কাজ করে। বিল্টু সেটা জানতো, তাই বাবান চলে যাবে শুনে তার খুশি যেন মনে ধরল না। খুশি আটকে রেখে বলল, আচ্ছা, এসব আবার কখন হলো? বাবান গেটের দিকে তাকিয়ে থেকে বলল, একটু আগেই তো। তার কিছুক্ষণ পরেই নিমাইদা এসে বাবানকে নিয়ে গেল। বাবানের মনটা খারাপ দিদাকে এরকম ভাবে নিয়ে যেতে দেখে। বিল্টুর অবশ্য সেসবের দিকে কোনো খেয়াল নেই। ওর চিন্তা শুরু ডলিকে নিয়ে। বাবান চলে যেতেই সে ভালো করে সদরের দরজাটা আটকিয়ে এলো। তারপর রান্নাঘরে উঁকি দিতেই দেখলো ডলি দাঁড়িয়ে রান্না করছে। তার দিকে পিছন ফিরে থাকায় ডলি দেখতে পেল না বিল্টু কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। বিল্টুর উপস্থিতি বুঝতে পেরে ডলি একটু চমকে উঠল। তারপর আস্তে আস্তে বলে উঠল, বাইরে ছোড়দাবাবু আছে, দেখলে সমস্যা হয়ে যাবে। বিল্টু বলল, কেউ নেই গো, আজকে শুধু তুমি আর আমি। আজ আমি তোকে রান্না করতে সাহায্য করব। তুই একা সংসারের কাজ সামলাতে গিয়ে হিমশিম হয়ে পড়িস। কথাগুলো বলে বিল্টু ব্যাগ থেকে জাম্বুরা বের করলো। বন্ধুরা, বুঝে তো কি বলতে চাচ্ছি? বিল্টু বলল, আমি লাউ দুটো রান্না করছি, তুই খুন্তি নিয়ে একটু ডাল ঘুঁটে দে। ডলি বলল, সাবধানে করবেন বিল্টু বাবু, কেউ যদি জানতে পারে তাহলে সমস্যায় পড়ে যাব।
ঘন্টাখানেক রান্না করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই গেল না। শেষমেশ মাংস কষিয়ে আজকের মতো রান্না শেষ করলো। কনেক ক্লান্ত থাকায় ডলি ঘুমিয়ে পড়ল। এদিকে বিল্টু জেগেছিল, তাই জানলার বাইরের খচমচ আওয়াজটা হঠাৎ কানে যেতেই উঠে বসল বিল্টু। পাশের টেবিল থেকে টর্চটা নিয়ে ওপরের বারান্দায় যেতেই দেখলো পাশের গলিতে কারা যেন কি করছে। একটা মেয়ে আর একটা বয়স্ক লোকের কথা কানে আসছিল। বিল্টু সেদিকে টর্চ মারতেই অবাক হয়ে গেল। এই কি দেখছে সে? পাশের বাড়ির কেয়া বৌদি ওপারের বিশু কাকু কি যেন করছে। টর্চের আলো পড়তেই দুজনে তড়িঘড়ি করে পালিয়ে গেল। পরদিন সকালে বিল্টুর ঘুম ভাঙল অন্য দিনের চেয়ে তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে বসে পাশে দেখলো ডলি পাশে শুয়ে আছে। বল্টু উঠে ডলিকে ডেকে উঠালো আর নিজে ফ্রশ হতে চলে গেল। কিছুক্ষণ বাদে বিল্টুর মা এলেন। ততক্ষণে বিল্টু আবার ভালো ছেলে হয়ে গেছে। মায়ের কাছ থেকে দিদার খোঁজ খবর জানলো। মা বলল এখন কয়েকদিন বিল্টুকে এখানেই থাকতে হবে, আর তিনি রাতে দিদার কাছে থাকবেন। বিল্টু মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে অনেক খুশি ছিল। ডলি আজকে সামান্য খুঁড়িয়ে হাঁটছিল দেখে বিল্টুর মা প্রশ্ন করলেন, কি হয়েছে? তাইতে সে বলল যে কাল উঠোনে পড়ে গেছে। বিল্টুও একই কথা বলল। সন্ধে হতে বিল্টুর মা চলে গেলেন হাসপাতালে। এদিকে বিল্টু বেশ কিছুক্ষণ ডলিকে রান্না কাজে সাহায্য করলো। দিয়ে বেশ কয়েকবার রান্না করার কারণে ডলি আর পেরে উঠছিল না। তাই আর বিশেষ কিছু না করে বিল্টু ওপরে উঠে গেল। কি করবে ভাবতে ভাবতে বাড়ির পিছনের অন্ধকারটায় চোখ গেল। আজকেও বিশু কাকু দাঁড়িয়ে আছে। এটা দেখে বিল্টুর মাথায় একটা বুদ্ধি আসলো। পিছনের জায়গাটা খুবই অন্ধকার, কাউকে দেখা যায় না। সে ঘর থেকে একটা কালো চাদর গায়ে দিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে বিশু কাকার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে আপনি এখানে জাদু দেখান রোজ, তা আপনার বউ আর মেয়ে জানলে কেমন হবে? বিশু কাকা ভয় পেয়ে ছিটকে গিয়ে বলল, কে কে বলল? বিল্টু এবার একটা জোরে হাসি দিল, আর বিশু কাকা ভয়ে উল্টো দিকে দৌড়ে পালালো। মিনিট খানেক পর কেয়া বৌদি এলো। এসেই বিল্টুকে বিশু কাকা ভেবে তার সামনে বসলেন। কোনো ভূমিকা ছাড়াই গল্পের পর্যায়ে চলে গেল দেখে একটু অবাক হলেও বিল্টুর ভালোই হলো। যতই হোক বিশু কাকার গলার আওয়াজ তো সে নকল করতে পারবে না। জাদুর লাঠির জাদু দেখার সময় কেয়া বৌদি অবাক হয়ে গেল। বন্ধুরা, তোমরা বুঝেছো তো কিসের জাদু? সে জিজ্ঞেস করলো, আজকে আবার কোন বাবার থেকে ওষুধ খেয়ে এসেছো? বলে বিল্টুর জবাবের অপেক্ষা না করে আবার বলল, আজকে কেমন যেন আলাদা লাগছে। বিল্টু এবার দেখলো আর উপায় নেই, শেষে বলল, বিশু কাকা তো ভয়ে পালিয়েছে। কেয়া বৌদি এবার চমকে উঠল বিল্টুর গলার আওয়াজে। বিল্টু, তুই বলেই দূরে সরে গেল আর ছুটে বাড়ির দিকে চলল। বিল্টু বেশ আশাহত হয়ে বাড়ি এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে ডলি এসে বলল, কেয়া বৌদি বিল্টুকে তার বাড়ি ডেকেছে। বিল্টু তৎক্ষণাৎ উঠে কেয়ার বৌদির বাড়ির দিকে পা বাড়ালো। কেয়া বৌদির বাড়ি ঢুকতেই বৌদি বিল্টুকে ড্রয়িং রুমে বসালো। কেয়া বৌদিকে আজ অনেক সুন্দর লাগছে। একটা হালকা রঙের শাড়ি পরেছে, সাথে হাতা কাটা লাল ব্লাউজ, চুলটা খোলা আর হালকা লিপস্টিক। কেয়া বৌদি বলল, তুই কি জানিস আমার আর বিশুর সম্পর্কে? বিল্টু বলল, সে জানার কি আছে, সেদিনই তো দেখলাম। আজকে সকালে তো দাদার সাথে দেখা হয়েছিল, ভাবলাম তোমাদের কথা বলে দেই। কেয়া বৌদি বলল, না হা, দয়া করে বলিস না। বিল্টু বলল, আচ্ছা তাহলে আমি কি পাবো না বললে? কেয়া বৌদি বলল, তোর দাদা কিচ্ছু পারে না, তুই বল তুমি আমার থেকে বিশুকে আলাদা করবি না, তুই যা বলবি তাই করব। এখন বাড়িতে মা আছে, সন্ধেবেলায় চলে এসো। বলে বিল্টু নিজের বাড়ি চলে গেল। বিকেল হতেই বিল্টুর মা বেরিয়ে গেলেন। বেশ দূরে হাসপাতাল, তাই জলদি বেরোতে হলো। বিল্টুর অবশ্য এসবে কোনো মাথা ব্যথা নেই। মা চলে যেতে সে নিচের ঘরে এসে বসলো। ডলি আস্তে আস্তে ঘরের কাজকর্ম করছে। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ হতেই ডলি গিয়ে দরজা খুলে দিল। ডলিকে বলাই ছিল, তাই সে কেয়া বৌদিকে নিয়ে ভেতরের ঘরে এসে বিল্টুকে ডাকলো। বিল্টু একটা বারমুডা পরে বাইরে এসে দাঁড়াতে দেখে কেয়া বৌদি আর ডলি দাঁড়িয়ে আছে। কেয়ার পরনে একটা সাধারণ শাড়ি, সকালের মতো অত সাজ নেই তার। বিল্টু তাকে নিয়ে ঘরে এসে ডলিকে চোখের ইশারা করতেই সে চলে গেল। এদিকে ঘরের দরজাটা আটকে কেয়া বৌদির সাথে গল্প করতে শুরু করলো। কিছুক্ষণ গল্প করতে এমন সময় পেছনের দরজাটা খুলে গেল। কেয়া বৌদি চমকে সেদিকে তাকাল, দেখলো ডলি একটা হালকা রঙের গামছা জড়িয়ে ঘরে ঢুকছে। বিল্টু হেসে বলল, কিরে, তুইও গল্প করবি নাকি? কেয়া বৌদি একটু ইতস্তত বোধ করে বলল, আচ্ছা, কিন্তু ও গামছা জড়িয়ে ঘুরছে কেন?
ডলি বলল, ছোটা বাবুই তো এখন আমার মালিক, তিনি বলেছেন, তাই তার ইচ্ছেতে আমি এরকমই থাকবো। ডলি একটা ট্রে করে লাল পানি এনেছে, সেগুলো গ্লাসে ঢেলে সার্ভ করলো আর বিছানায় বসলো। বিল্টু বলল, যাক ভালোই হলো, এখন গল্প করা যাবে। বন্ধুরা, তোমরা বুঝছো তো কোন গল্প? সেদিন অনেক রাত অবধি আড্ডা হয়েছে। তিনজন অনেক ক্লান্ত থাকায় কে কখন ঘুমিয়েছিল মনে নেই কারোর। হঠাৎ বিল্টুর ঘুম ভাঙলো ডলির ডাকে। উঠে দেখে বেশ রাত হয়ে গেছে। সে পাশে ফিরে কেয়া বৌদিকে দেখে চমকে গেল আর ডলিকে জিজ্ঞেস করলো, কিরে কেয়া বৌদি এখনো এখানে কি করছে? ডলি বলল, ডেকেছিলাম দাদাবাবু। ও বলল, আজকে নাকি ওর বর আসবে না, তাই আজকে এখানেই থাকবে। বিল্টু বলল, ঠিক আছে, তুই যা, আমার জন্য এক কাপ চা বানা কড়া করে। ডলি বাইরে যেতেই ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কেয়া বৌদি আস্তে আস্তে পাশ ফিরে শুয়েছিল। চোখ বুঝে থাকলেও বোঝা যাচ্ছিল সে ঘুমোচ্ছে না। ওর সিঁথির সিঁদুর যেন ঝাপসা হয়ে গেছে, চুলগুলো খোলা হয়ে পড়েছে। এত কাছ থেকে ওকে দেখার সুযোগ আগে কখনো হয়নি বিল্টুর। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ঠিক তখনই ডলি ফিরে এলো, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে। ওর গামছার ভেজা প্রান্তটা হাঁটুতে ঠেকতে থাকায় একটা অদ্ভুত দৃশ্য তৈরি হচ্ছিল। ডলি কাপটা বিল্টুর হাতে দিয়ে বলল, চা খেয়ে নাও দাদাবাবু, অনেক রাত হলো। বিল্টু এক চুমুক দিতেই চোখ কেয়া বৌদির দিকে চলে গেল। কেয়া এবার চোখ মেরে তাকালো বিল্টুর দিকে। ওর চোখে যেন এক অদ্ভুত মায়া আর অস্বস্তির মিশ্রণ। ডলি হঠাৎই আবার মজা করে বলে উঠল, আজকে তো বৌদি এখানেই থাকছে, তাহলে গল্প তো আরো জমবে। বিল্টু একটু হেসে চুপ করে গেল, কিন্তু ভেতরে ভেতরে তার কৌতূহল আর অস্থিরতা বেড়েই চলল। চায়ের কাপ নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু টিম টিম করে একটা ছোট্ট ল্যাম্প জ্বলছে। সেই আলোয় তিনজনের ছায়া মিশে যাচ্ছে একে অপরের সঙ্গে। ডলি এসে হঠাৎই কেয়া বৌদির পাশে বসলো। গামছাটা ঠিক করতে করতে বলল, বৌদি ভয়ের কিছু নাই, ছোটা বাবু আছেন তো? কেয়া বৌদি আস্তে হেসে বলল, তোর এই সাহসী কথাগুলোই আমার ভরসা। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল, বাইরের রাতটা যেন থেমে গেছে। ঘরের ভেতরে নীরবতা নেমে এসেছিল। বিল্টুর মনে হচ্ছিল এই মুহূর্তটা চিরদিন মনে থাকবে। ডলির দুষ্টু হাসি, কেয়া বৌদির মায়াবী দৃষ্টি আর তার নিজের অদ্ভুত অস্থিরতা একসাথে মিশে যেন এক নতুন গল্প শুরু করেছে। এভাবেই কখন রাত পেরিয়ে গেল বোঝা গেল না। ভোরের আলো ফোটার আগেই কেয়া বৌদি উঠে পড়ল। ও আস্তে শাড়ি ঠিক করলো, কিন্তু মুখে এক অজানা আলোর ঝিলিক। যাওয়ার সময় বিল্টুর দিকে একবার তাকিয়ে রইল। সেই দৃষ্টিকে যেন অজানা প্রতিশ্রুতি লুকিয়েছিল। ডলি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ভেতরে ফিরে এসে হাসতে হাসতে বলল, দাদাবাবু এখন থেকে তো আসা যাওয়া বাড়বে। বিল্টু চুপ করে বসে রইল। চায়ের শেষ ফোঁটা চুমুক দিয়ে গলা ভিজাল, কিন্তু মনে হচ্ছিল তার ভেতরে কেমন এক ঝড় শুরু হয়ে গেছে। সকালে হঠাৎই দরজায় কড়া পড়ল। ডলি ছুটে গিয়ে দরজা খুলতেই দেখা গেল একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। ভেতর থেকে নামলেন একজন মহিলা, গায়ে সাদামাটা প্রিন্টের শাড়ি, হাতে বড় ব্যাগ, চোখে টানা টানা ক্লান্তি। ডলি চিনতে একটু সময় নিল, তারপর বলল, অরে জবা দিদি। জবা দিদি হলেন বিল্টুর দূর সম্পর্কের খালাপিসির আত্মীয়া। মাঝে মাঝেই বাড়িতে আসতেন, তবে এতদিন পর হঠাৎ করে আসবেন সেটা কেউ ভাবেনি। তিনি সরাসরি ঘরে ঢুকে বললেন, হাসপাতালে তোমার দিদাকে দেখতে গিয়েছিলাম, ভাবলাম এখানে থেকে ঘুরে আসা যাক। ডলি তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকালো। মুখে হাসি ফুটালেও ভেতরে কেমন যেন অস্বস্তি বোধ করছিল, কারণ এতদিন যা কিছু চলছিল এখন সব কিছু সামলানো কঠিন হয়ে যাবে। বিল্টু তখন সবে উঠেছে, গায়ে হালকা বারমুডা, চুল এলোমেলো। জবা দিদিকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল। কেয়া বৌদি তখনও ভেতরে বসেছিল। দরজার ফাঁক দিয়ে সব দেখতে পেয়ে ওর বুক ধক ধক করতে লাগলো। এখন যদি কিছু ধরা পড়ে যায়। জবা দিদি ঘরে ঢুকতেই দেখে সারা ঘর এলোমেলো, মেঝেতে শাড়ি, ব্লাউজ, পেটিকোট আরো কত কি এদিক সেদিকে পড়ে আছে। একটু পর লক্ষ্য করলো বিছানায় শ্যাম্পু পড়ে আছে। জবা দিদি বলল, ঘরের এই অবস্থা কেন? কেউ কোনো উত্তর দিল না। সবাই টেনশনে পড়ে গেল, কি বলবে না বলবে। জবা দিদি আবার বলল, বুঝেছি, বাড়িতে কেউ নেই বলে অগোছালো হয়ে আছে। সেদিন কোনো মতে সময় কেটে গেল। রাত হতেই ডলি আর কেয়া বৌদির মন হতাশ হয়ে পড়ল, কেননা জবা দিদির কারণে এখন আর কিছুই করা যাবে না।
বিল্টু বলল, এসব নিয়ে ভাবতে হবে না। জবা দিদি ঘুমিয়ে পড়লে আমরা ঘরের পিছের ঝোপের আড়ালে চলে যাব, সেখানে বসে গল্প করা যাবে। এমন কথা তেমন কাজ। জবা দিদি ঘুমানোর পর তিনজন ঝোপের আড়ালে চলে গেল। খোলা আকাশের নিচে অনেক সময় কাটলো। পোকামাকড়ের শব্দ আর ব্যাঙের ডাকে কেউ কিছু টের পেল না। বেশ ভালোই চলছিল তাদের দিনকাল।